নিউরোসার্জিক্যাল টিম সিদ্ধান্ত নেয় যে তার আসলে একটা অপারেশনের দিকে গেলে তার ব্রেনের যে একটা আইসিপি মনিটরিং একটা সিস্টেম আছে, ওইটা যদি রিয়েল টাইম মনিটরে দেখানো যায় তাহলে হয়তো তার কন্ডিশনটা আরও বোঝা যাবে। এই জন্য একটা ওরা প্রসিডিউরে যাওয়ার প্ল্যান করে এবং তার পরিবারকে জানানো হয় এবং তার পরিবার এগ্রি করে। সেই প্রসিডিউরেই মূলত যাওয়া হয়েছিল এবং অপারেশনে যাওয়ার পরে আসলে তখন আর খারাপ হয়ে যায় এবং পরবর্তীতে তো আমরা আসলে তার মৃত সংবাদ শুনতে পাই। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের নিউরোসার্জনদের সাথে কথা বলেছিলাম এই সময়ে। আমার কাছে 9টা 45-46 আমার ফোনে আমি যখন নিউরোসার্জনের সাথে কথা বলি তো 9টা 45 বাজে। তখন আমি কথা বলছিলাম, তখনও তারা বলছিল যে আসলে হ্যাঁ আমাদের মাঝে আর হাদি নেই, হাদি চলে গিয়েছে। গুলিটা আসলে ডান দিকে টেম্পোরাল সাইড থেকে ঢুকে মূলত ভাগ হয়ে গিয়েছিল। একটা অংশ বাম পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল, একটা অংশ অপারেশনের সময় আমরা গুলির একটা কাভারিং আমরা বের করতে পারি এবং ছোট একটা অংশ কিন্তু ব্রেন স্টেমের মধ্যে রয়ে গিয়েছিল। পরবর্তীতে আসলে ওটা ব্রেনেই ছিল এবং ওইটা আসলে বের করে এত ডিপ সিটেড ছিল যে আশপাশে রক্তনালী অনেক বেশি ছিল এবং ওইটার পাশে ব্রেন স্টেম ছিল। ওটাকে আসলে বের করে নিয়ে এসে খুব বেশি লাভ হতো না। আমরা রিস্ক বেনিফিট চিন্তা করি, এত ডিপ সিটেড অংশে যাওয়ার জন্য যে ড্যামেজটা হবে ওটা বের করে আনলে ততটা লাভ হওয়ার কথা না, এই কারণে ওটা বের করা হয় নাই। প্রথমেই তাকে অজ্ঞান অবস্থায় পাই আমরা ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে। তার জ্ঞানের মাত্রা 3 ছিল, কিন্তু আমরা তার কোনো স্পন্টেনিয়াস আই মুভমেন্ট পাই নাই। তাকে অ্যাসিস্টোলিক কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থায় আমরা পাই। তখন তাকে 5 সাইকেল সিপিআর দেওয়া হয় বুকে চাপ দিয়ে তার হার্টটাকে ফাংশনিং করার জন্য। তার অ্যাসিস্টোলিক হার্টটা বন্ধ হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি। তো তাকে বুকে যখন জোরে জোরে 5 সাইকেল সিপিআর দেওয়া হয় তখন সে আবার হার্টবিটটা আবার কাজ করা শুরু করে। তো তারপর থেকে তার হার্টটা মোটামুটি নরঅ্যাড্রিনালিন একটা ওষুধ আছে, ওটার মাধ্যমে হার্টটা ফাংশন করা শুরু করে এবং আমরা তাকে অক্সিজেন দেওয়ার জন্য যে ভেন্টিলেশন ইনটিউবেশন বলি আমরা, ইনটিউবেশন করা হয় এবং ইনটিউবেশন করে তার যে আদার্স যে ভাইটালসগুলো সেগুলো পালস, ব্লাড প্রেশার এগুলো চেক করি এবং তখন মোটামুটি একটু স্টেবল হয়। স্টেবল করার পরে আমরা আধা ঘন্টার মধ্যে সিটি স্ক্যান করাই ব্রেনের, যেহেতু গুলিটা ব্রেনে লেগেছিল। সিটি স্ক্যান রুমে আমাদের ডিপার্টমেন্ট হেড জাহিদুল আনসার সহ পুরো নিউরোসার্জারি টিম ওখানে ছিল। অপারেশন থিয়েটারের নেওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই সবাই মিলে এবং আমরা চিন্তা করি যে আসলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করে ব্রেনের মূলত যে খুলিটা আছে মাথার যে বাম পাশের খুলিটা আমরা খুলে দেওয়ার প্ল্যান করি। তো এটা কেন খুলে দেওয়া হয়, মূলত অপারেশনটাতে আছে লাইফ সেভিং প্রসিডিউর, ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি বলে এটাকে। ব্রেনে যখন একটা ইনজুরি হয়েছে, ইনজুরি হওয়ার ফলে সেখানে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হলে সেখানে পানি জমে ব্রেনে, পানি জমার পরে ব্রেনটা ফুলে যায়। তো আমাদের ব্রেন তো একটা শক্ত কাভারিংয়ের ভিতরে আটকানো থাকে, বাইরে হাড্ডি থাকে, তার নিচে ডুরামেটার থাকে। তো ব্রেনটা যদি আমরা কাভারিংটা যদি আমরা খুলে না দিতে পারি তাহলে ব্রেনটা ওই নির্দিষ্ট জায়গার মধ্যে আসলে এক্সপান্ড করতে পারে না। তো তারপরে আমরা সিদ্ধান্ত নিই অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে আমরা 3 ঘন্টার মধ্যেই অপারেশনটা শেষ করে ফেলি এবং অপারেশন যখন আমরা মাঝপথে মাথার হাড্ডিটা যখন খুলে ফেলা হয় তখনই তার শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হইতে শুরু করে। অ্যানেস্থেসিওলজিস্ট যারা ছিলেন তারা আমাদেরকে ইনফর্ম করে এবং আমরা একটা আশার দিক দেখি আর কি। তারপরে অপারেশনের সময় তার অনেক বেশি রক্তক্ষরণ হয়েছিল, যেহেতু বুলেটটা লেগেছিল এবং হসপিটাল আসার আগেও তার রক্তক্ষরণ হয়েছিল। অপারেশন থিয়েটারে প্রায় 5 ব্যাগ ব্লাড লাগে। এই সাদা রক্ত দেওয়ার পরেই কিন্তু তার আবার ওই রক্তের যে প্রতিক্রিয়াটা সেটা সলভ হয়ে যায় এবং পরবর্তীতে আমরা খেয়াল করি যে তার কিডনি ফাংশন করে, প্রস্রাব তৈরি হয় এবং তার হার্টের যে নরঅ্যাড্রিনালিন সাপোর্ট লাগতো 10 সেটা কমিয়ে শেষ পর্যন্ত যখন সিঙ্গাপুরে পাঠানো হয় তখন 1 লেগেছিল। অপারেশনের সময়ে আমরা চিন্তা করি যে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে যেহেতু অনেক রুগী থাকে একসাথে এবং এক রুগী থেকে আরেক রুগীর কন্টামিনেশন হওয়ার চান্সটা বেশি এবং এটা খুব সেনসিটিভ রোগ এবং তার জ্ঞানের যে মাত্রা প্রথম থেকে আমরা 3 পাই, যেটা কিনা একজন যে মারা যায় তারও 3 থাকে। তবে হাদি ভাইয়ের সাথে যেটা পার্থক্য মারা যাওয়া রুগীর সেটা হচ্ছে তার হার্ট, লাংস এবং অন্যান্য অর্গানগুলো কাজ করছিল। তো ব্রেনের যে রিফ্লেক্সগুলো, পিউপিল যেটা লাইটে রেসপন্স করছিল না, একদম ডাইলেটেড হয়েছিল, মারা গেলে যে রিফ্লেক্সগুলো আমরা দেখি সেগুলোও মানে মারা যাওয়ার মতো আমরা পাচ্ছিলাম। তো ব্রেন মোটামুটি অলমোস্ট আমরা তখন নন ফাংশনিং আমরা পেয়েছিলাম। তারপর হোপফুলি চেষ্টা করে গিয়েছি যে হয়তো বা সময়ের সাথে সাথে সেটা কামব্যাক করবে। তার পরিবার চিন্তা করে যে না আরও উন্নত কোনো চিকিৎসা আছে কিনা, বিভিন্ন উন্নত সেন্টারে নেওয়া যায় কিনা, সেক্ষেত্রে
সেক্ষেত্রে তারা সিঙ্গাপুর থাইল্যান্ডের কথা চিন্তা করে। থাইল্যান্ডে আসলে ওইভাবে রেসপন্স করে না, সিঙ্গাপুরের কয়েকটা হসপিটালে যোগাযোগ করে কেস সামারি পাঠানো হয়। পরবর্তীতে মাউন্ট এলিজাবেথ হসপিটাল রিফিউজ করে, কিন্তু সিঙ্গাপুর জেনারেল হসপিটাল রেসপন্স করে এবং সেখানে নেওয়ার ব্যাপারে এগ্রি করে। ওইখানে গিয়ে তারা প্রথমেই তাকে ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তি করে এবং দেশের বাইরে এয়ার প্রেশারে যখন তাকে রেফার করা হয়, এয়ারক্রাফটের একটা প্রেশারে তার হার্টবিটটা একটু অস্বাভাবিক মনে হয়েছিল এবং সেই অস্বাভাবিক হার্টবিটটা ম্যানেজ করার জন্য দ্রুত হসপিটালে নেওয়া হয় এবং হসপিটালে গিয়ে তাকে এটা দ্রুত ম্যানেজ করা হয়। তার পরবর্তীতে তার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানে আমরা দেখেছি যে আরও ইস্কেমিয়াটা বেড়েছে বলে তারা জানিয়েছে। খারাপের দিকেই যাচ্ছিলো, এটা বাংলাদেশে থাকলেও হয়তো হতো, ওইখানে গিয়েও তারা সেটাই পেয়েছে। এবং আমাদের যেটা নলেজ, আমরা যেটা সাসপেক্ট করি যে ব্রেন তো একটা সময় গিয়ে প্রোগ্রেসের দিকে যায়, কিন্তু ব্রেনের যে ইস্কেমিয়াটা ছিল সেটা আসলে খুব বেশি ছিল এবং সেটা দিনকে দিন বাড়ারই কথা, সেটাই হয়েছে।